প্রবাস জীবনে আমরা প্রবাসী বাংলাদেশি ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের সাক্ষাৎকার প্রচার করে থাকি আমাদের আজকের অতিথি পিয়ার প্লাসিড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলা বিভাগে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ রিফাত ভাই। জাপানে আসার আগে আপনি কি করতেন, কোথায় ছিলেন? আমি ঢাকাতে ছাত্র অবস্থায় ছিলাম। 1991 সনে জাপান আসি। তার আগে আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন কাজ করেছি, সমাজসেবামূলক কাজ। জাপানে 91 সালে প্রথম আসা, কি সূত্র ধরে? 1991 সনে ইন্টারন্যাশনাল লিউ ক্লাবের একটা কনফারেন্স হওয়ার আমন্ত্রণ পাই জাপান থেকে। সেই ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদানের জন্যই আমি জাপান আসি। সেটা তো হয়তো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। জাপানে থেকে গেলেন কিভাবে? যখন আমি জাপান আসি তখন ছিল অর্থনৈতিক যৌবন জাপানের, আমরা যেটাকে বাবুল ইকোনমিক বলি। আসার পর দেখি যে এখানে দলে দলে বিদেশি আসছে। তা আমি রাস্তাঘাট কিছু চিনতাম না। তা আমাকে নিয়ে যাওয়া হয় এক বাংলাদেশি কোম্পানিতে। সেখানে আমাকে কয়েকজন পরামর্শ দেয় যে তুমি আসছো, বেশ ভালো কথা, থেকে যাও। তুমি 1 বছর 2 বছর এখানে থাকলে পরে যে কোনো সময় বিদেশে পড়াশোনা করতে যেতে পারবো, আগে তোমার পয়সা দরকার। তারা খুব ভালো বুদ্ধি দিছে, বাট ওই সময় আমি কোনোভাবে ভিসা ধরে রাখতে পারিনি। আমি বাধ্য হয়ে তাদের কথা মানতে গিয়ে ওভারস্টে হয়ে গিয়েছিলাম। তো এরপর আমি থেকে যাই। প্রথম দিকে জাপানে আপনার দিনগুলো কেমন ছিল? তখন জাপানিজ ভাষা কিছুই আমার জানা ছিল না। জাপান সম্পর্কে আমার ধারণা ছিল একদম শূন্য। আর জাপানিজদের সম্পর্কে যেই আমরা বই পুস্তকে পড়েছি, জাপানিজ ছিল খাটো। আমি যখন জাপান আসি আমার পুরো ধারণাটাই পাল্টে যায়। জাপান এত উন্নত দেশ এবং জাপানিজরা এত নম্র ভদ্র, তখনকার দেখা, এটা আমার কল্পনায় ছিল না। এবং আসার পর এদের সাথে মিশে আমার খুব ভালো লাগলো। বরাবরের মতো জাপানিরা তো পরিশ্রমীও। আপনার প্রথম দিকে কীরকম পরিশ্রম গিয়েছে? জাপানে আমি যখন আসি আমার একটা সময় পর্যন্ত আমি বলবো যে আমরা কাজ করতে বাধ্য হয়েছি। সেটা কিভাবে? আমরা এক কোম্পানিতে কাজ করতাম, ঘন্টায় যদি 1000 ইয়েন পেতাম। আমাদের রাস্তায় হাঁটতে দেখে কোনো কোম্পানির মালিক বলতো, এই তুমি কোন কোম্পানিতে কাজ করো, কত ঘন্টা দেওয়া হয়? তখন আমরা ভাষা বুঝতে না পারলেও তারা ইশারা ইঙ্গিতে বলতেন যে তুমি এখানে 1000 ইয়েন ঘন্টায় কাজ করো, চলো আমার এখানে, তোমাকে বাড়ি দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, তুমি 1200 ইয়েন ঘন্টা পাবা। এইভাবে আমাদের ডিমান্ড তারা বাড়িয়ে দেয়। কাজের বড় রকমের সুযোগ ছিল এবং খুব কাজ ছিল, এবং কাজ করলেই ছিল আমাদের পয়সা, যেটা আমাদের দেশের অর্থনীতির সাথে তুলনা করলে বা আমরা যদি সামঞ্জস্য করতে যেতাম দেখা যেত আমাদের দেশের টাকা অনেক বেশি হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা টাকার জন্যই কাজ করতাম ঘন্টার পর ঘন্টা। আমরাও কিন্তু দিনে 24 ঘন্টার মধ্যে সত্যিকার অর্থে আমি 20 ঘন্টা কাজ করেছি। কি ধরনের কাজ করেছেন? আমি শুরুতে এসে একটা রেস্টুরেন্টে কাজ করেছি, থালাবাটি ধোয়ার। তারপর রান্না বান্নার কাজ শিখে বাবুর্চি হয়েছি। পরে মনে হলো যে এটা আমার কোনো জীবনের সাথে মিলবে না। তখন আমি অন্য পেশার কাজ করতে গিয়ে ছুটি প্রয়োজনে আমি অন্য কাগজের কোম্পানি, প্রিন্টিং প্রেস বা কাগজ ভাঁজ করার কোম্পানি কিংবা বই বাঁধাই কোম্পানি, এই কাজগুলো আমি বেশি করেছি। তখন আমার মনে ছিল যে আমাকে বড় হতে হবে। বড় বলতে আমি টাকা পয়সা দিয়ে বড় হব এমন ইচ্ছা আমার কখনো ছিল না। আমি 1980 সনে এসএসসি পাশ করে নটর ডেম কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার কিছুদিন পরে একটা সংবাদ লিখি ইত্তেফাকে। তখন থেকে কিন্তু আমি খুব মজা পেতাম সংবাদ লিখে। এমন দিন গেছে যে কোনো কাজ না থাকলেও আমি ঢাকার কোনো পত্রিকায় চিঠিপত্র একটা লিখে আমি ঘুমাতাম, রাত 2টা বাজুক 3টা বাজুক। কেন করতাম? সেটা আমার অভ্যাস ধরে রাখার জন্য, লেখালেখিকে ধরে রাখার জন্য। এবং সেই ইচ্ছাটা আমি জাপানে এসেও 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করার পরেও প্রতিদিন আমি লেখালেখি করছি। ঢাকার কোনো না কোনো পত্রিকায় প্রবাস জীবন নিয়ে আমি লিখছি। তখন এই জিনিসটাই আমি ধরে রাখছি এখন সেই সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য। আরেকটা পরিচয় হয়ে গেল আপনার এর মধ্য দিয়ে। এই যে কাজের মাঝেও আবার একই সঙ্গে লেখালেখি করা, এটা কি জাপানিদের মধ্যেও আছে? আমি যেটা দেখি, ওরা কিন্তু ওদের শখ বাঁধা জীবনের বাইরে খুব একটা যায় না। কিন্তু আমাদের বেলায় আমরা যে আইটি সেক্টরে কাজ করে যারা, মনে করেন দেখা গেল নেটওয়ার্কিং ভালো পারে, ওয়েব ডেভেলপিং ভালো পারে কিংবা কোডিং ভালো পারে, কেন? তার ইচ্ছা নতুনত্বের আমেজ নিতে চায় বা স্বাদ নিতে চায়। এ থেকে কিন্তু আমরা বাঙালিরা ওই ভিন্ন পেশায় চলে যাই অনেক সময় বা ভালোটা খুঁজি। এই বিষয়টা কিন্তু জাপানিজদের মধ্যে খুব অনুপস্থিত। অর্থাৎ জাপানিরা একটা নির্দিষ্ট চেইনের মধ্যে হ্যাঁ চলছে। কিন্তু ট্রেনে যেতে গেলে আমরা দেখি যে তারা বই পড়ছে। যেটুকু সময় আছে তারা তাদের নিজস্ব একটা নিজের মনের জন্য খোরাক জোগানোর চেষ্টা করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন?
এটা আসলে আমি যখন প্রথম জাপান আসি তখন আমি অবাক হতাম যে ওরা কিভাবে এত বই পড়ে, এবং এটা দেখে আমার খুব ভালো লাগতো। ভালো লাগতো এই জন্যেই যে আমি কিন্তু এক সময় নিজেকে বই পড়ার পোক বলতাম। ইন্ডিয়া কয়েকবার গেছি, গিয়ে সবসময় ফলের চেয়ে খাবারের চেয়ে আমি বই নিয়ে আসতাম বোঝাই করে। আপনার কলিকাতা কলেজ স্ট্রিট যে বই বাজার, সেখান থেকে প্রচুর বই নিয়ে আসতাম, বই পড়তাম। তো এখানে এসে যখন দেখি জাপানিজদের এই বই পড়ে আমার খুব ভালো লাগতো। এবং এটা কেন যে ওদের মধ্যে এই অভ্যাসটা কীভাবে যে গড়ে উঠছে এটা আমি এখন পর্যন্ত কোনো উত্তর পাই না। কিন্তু তবে এটা সত্য যে ওরা আমাদের চেয়ে অনেক বেশি পড়ে, যে কোনো লেখা ওরা পড়াশোনা করে এখনও, ট্রেনে বলেন, বাসে বলেন, বা কোথাও বসে পড়াশোনা করে, যেটা আমাদের মধ্যে অনুপস্থিত। যারা জাপানে এসেছেন, প্রবাস জীবনে এসেছেন, প্রথম দিকে তারা খুব কষ্টকর জীবনযাপন করেছেন, কিন্তু সেটা দিয়ে তারা নিজেদেরকে আরো উপরে ডেভেলপ নিয়ে করেছে। গেছেন। হ্যাঁ, এবং বাঙালি তাদের যে এত মেধা, যেমন একবার এখানকার একটা টেলিভিশন ডকুমেন্টারি আমি দেখেছি যে ধুলাইখাল, ঢাকার ধুলাইখাল, যে ওখানে মানে বলা হয়েছে যে একজন লোককে যদি একটা ভাঙ্গা রেডিও দেওয়া হয়, সে সেটাকে ধুয়ে মুছে কারিগরি মেধা দিয়ে একটা টেলিভিশন বানিয়ে ফেরত দেয়। তার মানে কি, যে আমরা বাঙালিরা কিন্তু আসলেই খুব ব্রিলিয়েন্ট বা ট্যালেন্ট, বা আমাদের মেধা আছে, আমাদের সুযোগের অভাব। আমাদেরকে যখন কাজ শেখাতো, শুধু বলাতো এটা এই সুইচ দিলে চালু হয়, এই সুইচ দিলে বন্ধ হয়, এটা হলে এই হয়, ওটা হলে ওই হয়। কিন্তু তার বাইরে আমরা যে বাঙালির যে কাজ করেছি, সেটা অবশ্যই জাপানিজদের চেয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পেরেছি। এটা মেধার কারণেই হয়েছে। স্বভাবতই প্রশ্ন যাচ্ছে, জাপানি থেকে গেলেন কেন, ফিরে গেলেন না কেন নিজের দেশে? এটা আমি জাপানের থেকে যাবো এটা আমি কখনোই চিন্তা করিনি। জাপানে আমি 1991 সনে আসছি, বিয়ে করেছি জাপানে 1998 10 মাসে। স্বভাবতই যেহেতু ঢাকাতে পড়াশোনা করেছি, আমি ঢাকায় আমার বান্ধবী ছিল। বান্ধবী আমাকে পড়াশোনা থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত যথেষ্ট সহযোগিতা করেছে। তার কৃতজ্ঞতা স্বীকার করে যে ও আমার আজকের অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য যা করেছে, এটা আমার ফ্যামিলিও করেনি। আমাদের দেশের সমাজ ব্যবস্থা আপনি জানেন যে দীর্ঘদিন এইভাবে থাকতে পারে না। আমি জাপান আসছি, তখন আমার প্রতিটা মুহূর্ত স্ট্রাগল করতে হয়েছে, জাপানে আমার সংগ্রাম করতে হয়েছে। তো সেই সংগ্রামের সাথে টিকতে গিয়ে আমি বাধ্য হলাম বিয়ে করতে। কিন্তু বিয়েটা করেছি অনেক পরে, যখন দেখলাম যে আমার বান্ধবী সেই সামাজিকতা রক্ষা করতে গিয়ে বা পরিবেশকে মানতে গিয়ে বিয়ে হয়ে গেছে, তারপর আমি বিয়ে হয়ে থেকে গেলাম। কিন্তু আমার ইচ্ছে, আপনি কি জাপানি বিয়ে করেছেন? আমার স্ত্রী জাপানিজ। প্রিয় শ্রোতা, আমরা কথা বলছিলাম পিয়ার প্লাসিডের সঙ্গে, এবং তার প্রথম দিনের কথা আমরা শুনছিলাম কিভাবে তিনি জাপানে দীর্ঘ সময়ের জন্য থেকে গেলেন। এর পরের জীবনের কাহিনী আমরা আবারও শুনবো আগামী সপ্তাহে। প্রবাস জীবনে আপনারা আমাদের সাথেই থাকবেন।